প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের পারিবারিক বাজেট সম্পর্কে এর আগে একটি অঙ্ক তোমাদের করে দিয়েছিলাম। এবারও আরেকটি অঙ্ক করব, কিন্তু এটা একটু ভিন্ন রকম। দেখো অঙ্কটা দেখো। এখানে দেখো, এই অঙ্কটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর অঙ্কটা। ওই 4 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে দেখো। জনাব নান্নু মিয়ার পরিবারের 1 জানুয়ারি 2019 তারিখের আর্থিক অবস্থা নিম্নরূপ, এবং ওনার সম্পদ এবং দায় ছিল পূর্বে নগদ তহবিল 20,000 টাকা, বাড়িঘর 3,35,000 টাকা, তৈজসপত্র 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 12% ঋণ 60,000 টাকা। এই ছিল তার পূর্বের অবস্থা। উক্ত বছরের শেষে তার পরিবারের প্রাপ্তি প্রদান হিসাব নিম্নরূপ। এখানে নিম্নরূপ প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। এখানে দেখো প্রাপ্তি সমূহের মধ্যে কি কি আছে। ব্যালেন্স বিডি 20,000, এই যে এখানে নগদ তহবিল 20,000 যে আছে, সেই 20,000 টাকা এখানে উল্লেখ করা হয়েছে। বেতন 1,80,000, সারা বছরের বেতন 1,80,000 টাকা পেয়েছে। পুরাতন টেবিল বিক্রি করে পেয়েছে 5,000 টাকা। কৃষি ফসল বিক্রি করে পেয়েছে 30,000 টাকা। ফার্মেসি ব্যবসায় মুনাফা হয়েছে 75,000 টাকা। এবং এই সারা বছরে ব্যয় করেছে তিনি খাদ্য সামগ্রী ক্রয় 77,500 টাকা, বাড়ি মেরামত করেছে 8,000 টাকা, ফ্রিজ ক্রয় 28,000 টাকা, বিদ্যুৎ বিল 6,000 টাকা, চিকিৎসা খরচ 3,500 টাকা, ডিপিএস জমা 48,000 টাকা, সাইকেল ক্রয় 12,000 টাকা, লেখাপড়ার খরচ 14,500 টাকা, কাপড় চোপড় ক্রয় 16,700 টাকা, ঋণের সুদ 5,800 টাকা। এবং এই দুই পাশে প্রাপ্তি প্রদান, এই দুইটার জের করে বের করা হয়েছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি হলো 90,000 টাকা। তোমরা বইয়ের অঙ্কটা খুলে দেখতে পারো এবং অঙ্কটা খুলে রেখে তারপরে অঙ্কটা বোঝার চেষ্টা করো, সহজ হবে। আমি এই পৃষ্ঠাটা যখন চেঞ্জ করব তখন দেখা যাবে যে এটা আর দেখা যাবে না। এই জন্য আমরা বইটা খুলে অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা, এই হলো প্রাপ্তি প্রদান দেওয়া আছে। এবং অন্যান্য তথ্য হিসাবে কি দেওয়া আছে। অন্যান্য তথ্য হিসাবে খাদ্য সামগ্রী 1,000 টাকার মজুদ আছে এবং নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। খাদ্য সামগ্রী 1,000 টাকা মজুদ আছে, তার মানে ব্যালেন্স হিসাবে আছে খাদ্য সামগ্রী, ব্যয় হয় নাই। এবং নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া আছে। 2 মাসের যদি বকেয়া থাকে তাহলে কয় মাসের দেওয়া হয়েছে? আমাদের হিসাব তো 12 মাসের। তাহলে 2 মাসের যদি বকেয়া থাকে তাহলে বিল অবশ্যই 10 মাসের দেওয়া হয়েছে, এটাই বোঝায়। আচ্ছা, আসো আমরা অঙ্কটা দেখি। এখানে কি কি করতে বলছে একটু দেখি। চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হলো সেগুলো যেগুলো সম্পত্তি, এই বছরের সম্পত্তি যেগুলো ক্রয় করেছে সেগুলি হলো মূলধন জাতীয় ব্যয়। এই চলতি বছর, এই বছরে যে সম্পদগুলো ক্রয় করেছে সেগুলি হলো চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়।
এসো আমরা দেখি সেখানে কি কি ছিল। সেখানে ছিল সম্পদ হিসাবে ক্রয় করেছে কি, ফ্রিজ ক্রয় করেছে। ফ্রিজ ক্রয় করছে কত, 28,000 টাকা, 28,000 টাকা। আর সাইকেল কিনছিল না, একটা সাইকেল ক্রয় 12,000 টাকা। এই দুইটাই চলতি বছরে মূলধন জাতীয় ব্যয় হিসাবে করা হয়েছে, আর কোনো মূলধন জাতীয় ব্যয় করেনি। এই দুইটা মিলে হয় কত, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। এই দুইটা যোগ করলে আমরা কি পাই, 40,000 টাকা। তাইলে আমরা ক নাম্বার উত্তর পেয়ে গেলাম, চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পেয়ে গেলাম। এরপরে প্রশ্ন, উপযুক্ত তথ্যের হতে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলছে। আয় ব্যয় বিবরণীর মধ্যে প্রথমে আয়গুলো যোগ করতে হয়, পরে ব্যয়গুলো যোগ করতে হয়। আয় থেকে ব্যয় বাদ দিলে উদ্দীপ্ত পাওয়া যায়। আচ্ছা, অঙ্কটা আমরা দেখি। আয় ব্যয় বিবরণী। আচ্ছা, জনাব নান্নু মিয়ার পরিবারের আয় ও ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2019 তারিখে সমস্ত বছরের জন্য। অবশ্যই উপরের এই শিরোনামটা অবশ্যই উল্লেখ করবে, পরীক্ষায় এর জন্য মূল্যায়ন করা হয়। আয়সমূহ, আয়সমূহ কি কি আছে দেখো। প্রথমে আছে বেতন। বেতন কত টাকা, 1,80,000। এর সাথে কোনো বকেয়া নাই। তারপরে কৃষি ফসল বিক্রি করে পেয়েছে কত, কৃষি ফসল বিক্রি করে পেয়েছে 30,000 টাকা। ফার্মেসি ব্যবসায় মুনাফা হয়েছে কত, 75,000 টাকা। এই হলো আয়। কিন্তু সম্পদ যে বিক্রি করেছে সেটা মুনাফা হিসাবে ধরা হয় না, ওইটা হইল মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হলে তখন এখানে এই আয়ের ভিতরে যায় না, আমরা সেটাকে আসবাবপত্র থেকে বাদ দিই। এখন দেখো এই আয়ের পরিমাণ কত, মোট আয়ের পরিমাণ এই তিনটা যোগ করলে আমরা পাই কি, 2,85,000 টাকা। এইবার আসো ব্যয়সমূহ। ব্যয়সমূহের মধ্যে কি কি আছে, প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়। খাদ্য সামগ্রী ক্রয় করেছে কত, 77,500। কিন্তু এই খাদ্য সামগ্রী অব্যবহৃত রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে। এই জন্য যে পরিমাণ উদ্বৃত্ত রয়েছে সেটা কি করব, খাদ্য সামগ্রী ক্রয়ের থেকে বাদ দিব। যেহেতু ব্যবহার হয়নি তাহলে ব্যয় হিসাবে ধরা যায় না, এই জন্য আমরা সেটাকে বাদ দিব। তো অব্যবহৃত হয়েছে কত, এখানে আমরা দেখাবো 1,000 টাকা, ওই সমন্বয়ের ভিতরে ছিল। সেই 1,000 টাকা বাদ দিলে আমরা পাই কত, 76,500 টাকা। 76,500 টাকা। বাড়ি মেরামত। বাড়ি মেরামত করতে যে খরচ হয়েছে কত, 8,000 টাকা। এই সেই 8,000 টাকা বাড়ি মেরামত। তারপরে ব্যয় হয়েছে কত, বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল আমাদের প্রাপ্তি প্রদানে দেওয়া আছে কত, 6,000 টাকা। এই 6,000 আর সমন্বয় কি বলছে, 2 মাসের বকেয়া রয়েছে। তাহলে 10 মাসের দেওয়া হয়েছে 6,000। তাহলে 6,000-এর টাকা 10 মাসে দেওয়া হয়েছে। তো প্রতি মাসে কত করে, 10 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব। 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত, 6,000। এই 600 টাকা। 6,000-কে 10 দিয়ে ভাগ দিলে 600 টাকা পাবো। এটা হলো প্রতি
প্রতি মাসের জন্য এটা প্রতি মাসের জন্য 600 টাকা। এখন 2 মাসের বকেয়া আছে, 2 মাসের বকেয়া, তাহলে 600 টাকা 2 মাসে কত টাকা? 1200 টাকা। এই জন্য আমরা 1200 টাকা বকেয়া আছে বলে আমরা বিদ্যুৎ বিলের সাথে যোগ করব। যোগ করলে আমরা কত পাই? বকেয়া হিসাবে 1200 টাকা যোগ করলে আমরা কত পাবো? 7200 টাকা। 7200 টাকা, 6000 এর সাথে যোগ 1200, মোট হয় 7200। এই হলো বিদ্যুৎ বিল এই বছরে, চলতি বছরে ব্যয়। এরপরে চিকিৎসা খরচ। চিকিৎসা খরচ কত হয়েছিল? 3500 টাকা। তারপর লেখাপড়া খরচ 14500 টাকা। কাপড় চোপড় ক্রয় 16700 টাকা। 16700 টাকা কাপড় চোপড় ক্রয়। ঋণের সুদ, ঋণের সুদ দেওয়া হয়েছিল 5800 টাকা। কিন্তু আমরা যে প্রথমেই ঋণ হিসাবটা ছিল, তো ঋণের সামনে 12% লেখা ছিল। তো 12% লেখা থাকা মানে হলো 12% হিসাবে সুদ দিতে হয়। এখন 12% হিসাবে ওই ঋণ নেওয়া হয়েছিল 60,000 টাকা। এখন এই 60,000 টাকা 12% করলে আমরা পাই 7200 টাকা। এই 7200 টাকা পাই। এই 7200 টাকার জায়গায় আমরা ঋণ পরিশোধ করছি 5800 টাকা। তাহলে 7200 থেকে 5800 টাকা বাদ দিলে আমরা কত পাই? 1400। এই 1400 টাকা ঋণের সুদ এখনও পরিশোধ করা হয় নাই, হিসাবে যা পাই। দেওয়া হয়েছে 5800 টাকা, কিন্তু দেওয়া উচিত হলো 7200 টাকা সারা বছরে। তাহলে বকেয়া রইল কত? 1400 টাকা। তাহলে 1000 টাকা, ওই যে 1400 টাকা বকেয়া হিসাবে যোগ করে দিব। বকেয়া হিসাবে আমরা 1400 টাকা যোগ করে দিব ঋণের সুদ। যোগ করলে হবে 7200 টাকা। সারা বছরের ঋণের সুদ 7200 টাকা। এই হলো মোট ব্যয়। এই ব্যয়গুলো এই 76500, 8000, 7200, 3500, 14500, 16700 আর 7200, এগুলো সবগুলো যোগ করলে আমরা কত পাই? 1,33,600 টাকা। এটা কি? মোট ব্যয়। ঠিক আছে। এখন এই মোট ব্যয় আয়ের থেকে বাদ দিলে 2,85,000 আয়, আর মোট ব্যয় 1,33,600 টাকা। এই টাকা থেকে এই টাকা বাদ দিলে আমরা কি পাবো? আয়ের উদ্বৃত্ত। এই আয়ের উদ্বৃত্তর পরিমাণ হল 1,51,600 টাকা। আয়ের উদ্বৃত্ত 1,51,600 টাকা। এই হলো আয় ব্যয় বিবরণী। এটা কি? আয় ব্যয় বিবরণী। এরপরে আমাদের কি করতে হবে? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের সে একদিকে সম্পদ, আরেকদিকে দায়, এই দুইটা যোগফল দেখাতে হবে। আসলে আমরা আর্থিক বিবরণীটা দেখি। জনাব নান্নু মিয়ার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। ডিসেম্বর 2019। এখন এই যে ঘরটা আমাদের এভাবে ঘর আঁকতে হবে। বিবরণী, টাকা, 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 3টা কলাম হবে টাকা। বিবরণী ঘর একটা, আর টাকার ঘর দিব
তিনটা। প্রথমে সম্পদগুলো এখানে উল্লেখ করতে হবে, সম্পত্তি সমূহ। এখন পূর্বের সম্পদ যেগুলো ছিল সেগুলো এখানে উল্লেখ করব। প্রথমে পূর্বে ছিল নগদ তহবিল। নগদ তহবিলটা সেটাই হবে ওই যে প্রাপ্তি প্রদানের উদ্বৃত্ত, প্রাপ্তি প্রদানের উদ্বৃত্তই হবে নগদ তহবিল। প্রাপ্তি প্রদানের উদ্বৃত্ত থেকে আমরা পেয়েছিলাম 90,000 টাকা। বাড়িঘর ছিল 3,50,000। তৈজসপত্র 25,000। আসবাবপত্র 50,000। এর সাথে পুরাতন টেবিল বিক্রি করছে। বিক্রিটা কি? আসবাবপত্র। এই জন্য বিক্রয় যেটা করে গেছে আসবাবপত্র কমে গেছে, এই জন্য আমরা কি করবো, এখান থেকে বিয়োগ করে দিব। 5,000 টাকা বিক্রি করা, 5,000 টাকা বিক্রি করা হয়েছিল, এই জন্য এখান থেকে সম্পত্তি থেকে বাদ দিয়ে দিব। রইল কত? 45,000। ফ্রিজ, এই চলতি বছরে ফ্রিজ ক্রয় করছিল। চলতি বছরে ফ্রিজ ক্রয় করছিল কত দিয়ে? 28,000 টাকা। একটা সাইকেলও কিনছিল, সাইকেল প্রায় 12,000 টাকা। ডিপিএস এর জমা, ডিপিএস এর জমা, ব্যাংকে জমা এইরকম থাকলে তখন এখানে ব্যবহার করতে পারি। ডিপিএস কি বলে, বিনিয়োগ, কোনো বিনিয়োগ থাকলে এখানে আসবে। বিনিয়োগ একটা সম্পদ, 48,000 টাকা। অব্যবহৃত খাদ্য সামগ্রী, যেটা ব্যবহার হয়নি, খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রী ব্যবহার হয়নি, সেটা পরিমাণ কত? অব্যবহৃত খাদ্য সামগ্রী 1,000 টাকা অব্যবহৃত খাদ্য সামগ্রী ছিল। মোট সম্পদের পরিমাণ কত? যোগ করলে আমরা পাই 5,99,000। এগুলো যোগ করলে আমরা পাই 5,99,000 টাকা। এটাই হলো মোট সম্পদ। মোট সম্পদ এইখানে পেলাম কত? 5,99,000। এরপর চলতি দায় এবং পারিবারিক তহবিল, দায়সমূহ কী কী সেটা দেখো। দায়ের পরিমাণ ও পারিবারিক তহবিল এই দুইটা এখানে কত আছে? ঋণ ছিল 60,000 টাকা। ঋণ কত? ঋণ ছিল 60,000 টাকা। এবং ঋণের সুদ হিসাবে বকেয়া ছিল, ঋণের সুদ বকেয়া ছিল কত? আমরা কত বের করছিলাম? 1,400 টাকা। তারপর বকেয়া ঋণের বিল, বিদ্যুৎ বিল, বকেয়া বিদ্যুৎ বিল ছিল 1,200 টাকা। পারিবারিক তহবিল আমরা পেয়েছি, পারিবারিক তহবিল হিসাবে পেয়েছি আমরা কত? এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। পারিবারিক তহবিল এত টাকা ধরে অঙ্কটা করতে হবে, তাই পারিবারিক তহবিল
3,85,000 টাকা। এবং আয়ের অতীত আমরা বের করেছিলাম কত? 1,51,400 টাকা। এই দুইটা যোগ করলে আমরা কত পাই? 5,36,400 টাকা। এখন এই দায়ের পরিমাণ আমরা যোগ করে যদি সম্পত্তির সমান দেখাতে পারি, তাইলে আমরা ধারণা করে নিতে পারবো আমাদের হিসাব সঠিক হয়েছে। তাহলে দেখি, যোগ করে দেখি এই চারটা অঙ্কগুলো, টাকার পরিমাণ, মোট দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ দেখি আমরা কত, যোগ করে 5,99,000। তার মানে উপরে সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ সমান হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে রিং করবা, কোনো কিছু জানতে চাইলে রিং করবা, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দিতে। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত। তো সবাইকে ধন্যবাদ সবাইকে। এটাই তো এটাই তো।